রাজনীতিক অঙ্গনে হঠাৎ করে উত্তপ্ত বাতাস বইছে। বৃহস্পতিবার বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে রাজনীতিতে যে শান্তির আবহ ছিল তা উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি গত কিছুদিন ধরে রাজনীতিতে সরকার বিরোধী অবস্থান সুদৃঢ় করার তাগিদ অনুভব করছিল। তারা মনে করেছিল যে সরকারকে আর কোনো ধরনের সময় দেওয়া যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 দিন আগেই এক বক্তব্যে বলেছিলেন যে এই সরকারের সময় অনেকটাই শেষ হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেশ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিব আমাদের হাতে থাকা আজকের দিনের সর্বশেষ আপডেটগুলো। এবার ডিসেম্বরে সরকার পতনের টার্গেট। আজ ঢাকায় ও কাল সব জেলায় বিএনপির বিক্ষোভ এবং ভুল কৌশলে বিভক্ত বিএনপি। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ডিসেম্বরে সরকার পতনের টার্গেট করছে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে বিএনপি যে কোনো মূল্যে চাইছে ক্ষমতায় যেতে, আর এটা করতে তারা এক এক সময়ে এক এক পথ অবলম্বন করেই আসছে, কিন্তু মাঠে কর্মী নিয়ে সফলভাবে আন্দোলন করতে পারছে না কোনোভাবেই। একই সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন সরকার লাইফ সাপোর্টে রয়েছে। আর এই সমস্ত কথা যে স্রেফ কথার কথা ছিল তা না, স্রেফ বৃহস্পতিবার ঘটনা তা প্রমাণও করেছে। যদিও বিএনপি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে, তারা এটি বিরোধী দল দমনের জন্য আরও একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করছেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে বিএনপি এবং জামাত আগামী ডিসেম্বর মাসে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন করা নীল নকশা নিয়ে এগোচ্ছে। বিএনপি এবং জামাত এই নীল নকশা তৈরি করেছে লন্ডন থেকে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া গত কিছুদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ে কথা বলেছেন। তারা মনে করছে যে দীর্ঘমেয়াদী সরকার বিরোধী আন্দোলন করে কোনো লাভ হবে না, বরং ঝটিকা আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে হবে। আচ্ছা ভিউয়ার্স, বিএনপির এইসব ঝটিকা আন্দোলন সরকার তোয়াক্কা করে বলে আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াতে ইসলাম মনে করছে দেশে যেসব বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বাস্তব পরিস্থিতি একটি ঝটিকা আন্দোলন সরকার পতনের জন্য যথেষ্ট। আর এই আন্দোলনের সঙ্গে সন্ত্রাস এবং সহিংসতাকে মিশিয়ে দিলে দেশে একটি অরাজক পরিস্থিতি খুব সহজে তৈরি করা যাবে। অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি এবং জামাত বর্তমান পরিস্থিতিকে যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছে তা হলো যে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। করোনার কারণে বেকারত্ব বৃদ্ধি, অর্থনৈতিক টানাপোড়েন এসব নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে সরকারের উপর জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিএনপি জামাত মনে করছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। বিএনপি জামাতের সাম্প্রতিক বৈঠকে এবং আলোচনাগুলো থেকে আরও একটি বিষয় ফুটে উঠেছে। তারা মনে করছে যে এই সময়ে আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। তাদের মানসিক মনোবল আগের মতো এখন আর নেই। তারা সরকারের জন্য আগের মতো এখন আর কাজ করবে বলে তারা মনে করছে না। তাই বাস্তবতায় এখন যদি আন্দোলন করা হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আগের মতো বাধা নাও দিতে পারে বলে বিএনপি জামাত মনে করছে। অন্যদিকে তারা আরো মনে করছে যে প্রশাসনের মধ্যে সরকারের নিরঙ্কুশ আধিপত্য সেটিতেও ফাটল ধরেছে। প্রশাসনে এখন বিএনপি জামাতের একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে এবং যখন সরকার সংকটে পড়বে তখন তারা মুখোশ খুলে ফেলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। গত 1 বছর ধরে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি জামাতপন্থীরা সক্রিয় এবং বেশ কিছু ঘটনা ঘটিয়ে তারা সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা আরো মনে করে যে এখন আওয়ামী লীগের মধ্যে সংকট দেখা দিয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, আর একটি অংশ যে কোনোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সব ধরনের চেষ্টাও করছে। এই বাস্তবতায় সরকার বিরোধী আন্দোলনে বড় ধরনের প্রতিরোধ সম্ভব হবে না। বিএনপি জামাত গোষ্ঠী এটাও মনে করছে যে একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারলে সরকার বেসামাল হয়ে পড়বে, সরকারকে পর্যদস্ত করা যাবে। আর সেরকম একটি পরিস্থিতি তৈরি করার প্রক্রিয়া হিসেবে দেশকে অশান্ত করতে চাইছে বিএনপি জামাত। আর এজন্য তারা বেছে নিয়েছে ডিসেম্বর মাসকে
আর এই ডিসেম্বর মাসকে ঘিরে এক ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য তারা এখন রিহার্সাল করছে বলে মনে করছেন অনেকেই। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে বৃহস্পতিবারের ঘটনাটি একটি টেস্ট কেস ছিল মাত্র। সামনের দিনগুলোতে বিএনপি জামাতের নীল নকশা বাস্তবায়নে আরো অনেকগুলো ঘটনায় ঘটতে পারে। সরকারের জন্য এটি একটি সতর্কবার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আচ্ছা ভিউয়ার্স, সরকার পতনের জন্য যে জোরালো আন্দোলনের প্রয়োজন হয়, বিএনপির কি সেই আন্দোলন করার ক্ষমতা আছে? আপনার কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন ফল বাতিল ও মিথ্যা মামলার নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও আগামীকাল সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে সাহায্য করে না, বরং ক্ষতিগ্রস্ত করে। আমরা যতটুকু খবর পেয়েছি, এটি একটি টিভি চ্যানেলে খবর প্রকাশ্য হয়েছে যে সরকারি দলের ছাত্রলীগের একটা ছেলেকে বৃহস্পতিবারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। সে বলছে তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে আওয়ামী লীগের লোকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি প্রকাশ পেয়েছে। ভিউয়ার্স, বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার সঙ্গে আসলে কি ছাত্রলীগ জড়িত নাকি বিএনপি জড়িত? আপনার কোনটি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি ও অনেককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দুটি উপনির্বাচনের কথা উল্লেখ করে এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাকে কোনো নির্বাচনই বলা যায় না, এটা একটা পাতানো এবং জালিয়াতির নির্বাচন হয়েছে। এর থেকে জনগণের দৃষ্টিকে দূরে রাখার জন্য বাস পোড়ানোর ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, বারংবার হেরে যাওয়ার পরও এই সরকারের অধীনে বিএনপির কি আর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত? আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে বিএনপির কৌশল বারবার ভুল করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর উপনির্বাচনগুলোকে কেন্দ্র করে বিএনপির কৌশল নিয়ে এখন বিএনপির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিএনপি বৃহস্পতিবার নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং ঢাকা 18 আসনের ভোট গ্রহণ যখন চলছিল সেই সময় ঢাকা মহানগরীর অন্তত 6 স্থানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই ঘটনাটি যে যুবদল এবং বিএনপি জামাত গোষ্ঠী করেছে তা নিয়ে কারোরই কোনো ধরনের সংশয় নেই। যদিও বিএনপির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করে এর সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে এটি বিএনপিকে হেনস্থা করার জন্য আরও একটি ষড়যন্ত্র। বিএনপির মহাসচিব এটাও বলছেন যে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে সরকারি নাটক করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য সাধারণ মানুষের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির ভুল কৌশলেরই বিভক্তির বহিঃপ্রকাশ। বিশেষ করে 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচনের পর থেকে বিএনপির মধ্যে এক ধরনের বিভক্তি দেখা যাচ্ছে। এই বিভক্তির কারণে একের পর এক বিএনপি ভুল কৌশল গ্রহণ করছে। 30 ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপি বড় অংশে চেয়েছিল এই সংসদ বর্জন করা। বিএনপি থেকে হাতে গোনা যে কয়েকজন নির্বাচিত হয়েছেন তারা যেন শপথ গ্রহণ না করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরকমই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সকলকে চমকে দিয়ে বিএনপির এমপিরা শপথ গ্রহণ করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে স্বীকার করে নেন যে তারেক জিয়ার নির্দেশে শপথ গ্রহণ করেছেন। এদিকে এই ঘটনা বিএনপিকে স্পষ্টতই বিভক্তির দিকে নিয়ে গেছে। এরপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের উপনির্বাচন বা স্থানীয় নির্বাচনে কখনো আর অংশগ্রহণ করবেন না। আচ্ছা ভিউয়ার্স, আজ পর্যন্ত আপনি বিএনপির কথা ও কাজে কখনো মিল খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। কিন্তু তারপরে সে অবস্থান থেকে সরে আসে বিএনপি। তারা বলে বিএনপি সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকার এবং নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করার জন্যই তারা এই নির্বাচনকে বেছে নিয়েছে। এই কৌশলেও বিএনপির শীর্ষ নেতারা যেমন গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ডক্টর মোশাররফ হোসেনরা সমর্থন করেননি। নির্বাচন নিয়েও বিএনপির যে কৌশল, সেই কৌশলটিও ভুল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নির্বাচন নিয়ে বিএনপির যে কৌশল সেটি স্পষ্ট। বিএনপি মনে করছে এই নির্বাচনে বিএনপি ইচ্ছে করেই হারবে, অবিশ্বাস্য কম ভোট পাবে। ফলে মানুষের কাছে এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচনে বিশেষ যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
এদিকে গত বৃহস্পতিবার যে দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জে বিএনপির প্রার্থী মাত্র 468 ভোট পেয়েছেন, আবার ঢাকা উত্তরা 6000-এর নিচে ভোট পেয়েছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, বিএনপি যদি এই নির্বাচনগুলোকে সিরিয়াসলি নিত তাহলে বিএনপি কর্মীরা ভোট দিতে যেত। তারা যদি ভোট দিত তাহলে সিরাজগঞ্জের মতো এলাকায় বিএনপি মাত্র 480 ভোট পাওয়া অবাস্তব। কারণ সিরাজগঞ্জ এক আসনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী এবং জেলা কমিটির সদস্যের সংখ্যা 1,500-এর মতো, অর্থাৎ বিভিন্ন কমিটিতে থাকা বিএনপি নেতৃবৃন্দরাই তাহলে ভোট দেননি। আর এখান থেকে স্পষ্ট যে বিএনপি কম ভোট দিয়ে পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এখন বিএনপি যে কৌশল সেটাও আত্মঘাতী এবং ভুল মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির একটি অংশ দীর্ঘদিন ধরেই সহিংস আন্দোলন এবং সরকারকে উৎখাত করার জন্য রাজপথে যাওয়ার বিকল্প নেই বলে আসছে। বিএনপি নেতাদের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এই ধারণার প্রবর্তক এবং তারা এ ব্যাপারে কোনো রাগঢাক না রেখেই কথা বলছেন। আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে সমঝোতা রেখে 2023 নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কৌশলে এগোচ্ছে। গত বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছে সেটি বিএনপি উগ্রপন্থী যারা জামাতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তারাই ঘটিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাটি জানতেন না বলে জানা গেছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের কথাটি বিএনপির অন্যান্য নেতাদের কাছে গোপন করেছিলেন। রাজনৈতিকভাবে সহিংস হয়ে ওঠা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়ের সিদ্ধান্তটিও গোপন রাখা হয়েছিল। এই ঘটনাগুলোকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা এটাও মনে করছেন যে ভুল কৌশলের ফলে বিএনপির মধ্যে বিভক্তি যেমন বাড়বে, ঠিক তেমনি রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও বেশি প্রশ্নের মুখোমুখি হবে। আচ্ছা ভিউয়ার্স, ভুল কৌশলের কারণে কি আজ বিএনপি বিভক্ত? আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন। দেশ বাংলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখুন।